আমার আম্মা বলতেছে, কি কোনো কথা না, আগে পরে কোনো কথা না, অনেকের বাচ্চা তো ৩ মাসে নষ্ট হয়ে যায়, যাক তোরটা নষ্ট হয়ে যায় কিনা। তো তখন আমি এরকম ২ সাইডে বেড ধরে দাঁড়ায় আছি। পরে বুঝতে পারছি ওখানে লাশ রাখা। মেয়ের সামনে সন্ধ্যার দিকে আসার পর থেকে আমি একদম চুপচাপ, কোনো কথা বলি না। তো আমার আব্বার নাকি বলতো যে আমার মেয়েটা বোবা হয়ে গেছে, তোমরা কখনো যদি সরকারি চাকরি করো, পুলিশের চাকরি করবা না। সরি টু সে, বাবা বলেছে সে নিজে পুলিশ ছিল। আমার শুধু তখন একটা জিনিস মনে হয়েছে যে কি হবে এখন। আমাদের বাসায় যখন আসতাম আমার কাছে মনে হতো আমি দুনিয়ার সবথেকে বড় ভুল করছি। এটা এমন কোনো রাত নাই যে ভাইয়া আমি কান্না করি নাই। এই গল্পের কখনো না কখনো আপনি নিজেকে খুঁজে পাবেন। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিয়মিত জীবনের গল্প অনুষ্ঠান আমার গল্প এর আরও একটি নতুন এপিসোডের সঙ্গে আছি আমি এম এ নাইম। আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে। এটি নিঝুম ক্রিয়েটিভা স্টুডিও লিমিটেড একটি অনুষ্ঠান। আপনাদের দেয়া উৎসাহ উদ্দীপনে আমরা এগিয়ে নিতে চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা আপনাদের জীবনের গল্প বলতে পারেন আমার গল্প অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 01650281508 নম্বরে। এছাড়াও মেইল করতে পারেন newcreativezone@gmail.com এই ঠিকানায়। ধন্যবাদ। তো চলুন শুরু করি। আমাদের সঙ্গে কে আছেন আজ? আপনার নামটি একটু বলেন প্রথম। আমার নাম হচ্ছে নুরন শিমুল। শিমুলের বয়স কত? জন্ম জেলা কোথায়? জন্ম আমার হচ্ছে সাতক্ষীরাতে, বাট আমার হোম ডিস্ট্রিক্ট গোকুলগঞ্জ। শুরু করেন, আপনি যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান। আমার বাবা সরকারি চাকরি করত, সেই সুবাদে হচ্ছে বিভিন্ন জায়গায় থাকা, এবং সেজন্য হচ্ছে আমার জন্ম সাতক্ষীরাতে। আমরা হচ্ছে 4 ভাই বোন, আমি হচ্ছে ভাই বোনের মধ্যে মেজো। আমি খুব দরন্দ টাইপের ছিলাম, কথাবার্তা বেশি বলতাম, তারপরে চটপটা ছিলাম। বাট আস্তে আস্তে সেটা হচ্ছে 5 বছর বয়সে এসে চেঞ্জ হয়ে যায়। তো আমার যখন 6 বছর 6 মাস বয়স, তখন আমার বাবা হচ্ছে পোস্টিং হয়ে আসে সাতক্ষীরা কালীগঞ্জ থানায়। তখন ওই যে ওই বাসার যে ভাড়া নেয় বাড়িওয়ালে, উনি আমাকে দেখে হচ্ছে কোলে করে নিয়ে যায়। দেখতেছে যে মা একাই পারতেছে না, 2টা বাচ্চা নিয়ে, 1.5 বছরের ছোট বড়, উনি কোলে করে নিয়ে যায়। এই কোলে করে নিয়ে যাওয়ার পর থেকে 5 বছর আমি হচ্ছে বড় হয়েছি উনার কাছে। এই কোলে করে নিয়ে দিয়ে যায়নি? না, ঠিক আছে, মানে এতই ভালোবেসে ফেলেছে যে আপনাকে সবসময় কোলে করে রাখতো? সবসময় কোলে করে রাখতো। বাড়িওয়ালির হচ্ছে না 2 ছেলে মেয়ে, ছেলের মেয়ে তখন 2জনই হচ্ছে কলেজে পড়ে। ওনার মেয়ের নাম ছিল হচ্ছে আনোয়ার, আমি ডাকতাম হচ্ছে আনোয়ার। 5 বছর পর্যন্ত আমার আব্বার যতবার পোস্টিং হয়েছে, আমার আব্বা পোস্টিং ক্যান্সেল হতো আপনার জন্য? ওকে, পোস্টিং এর কথা শুরু হলেই আমি সিক হয়ে যেতাম। তো আম্বা জানে যে ওখান থেকে নিয়ে গেলে আমি অসুস্থ হয়ে যাব। তো 5 বছর পরে যে পোস্টিংটা হলো, আগের আবার ক্যান্সেল করতে পারেনি। আম্বা তখন ট্রান্সফার হয়ে বরিশাল পিরোজপুরে, যেটা পিরোজপুরে আসলো। কিসের জব করতো আপনার বাবা? পুলিশের চাকরি করতো। ট্রাকে যখন আব্বা সবকিছু তুললো, আমাকে আব্বা কোলে নিছে। হ্যাঁ, উনি তখন চিৎকার করে কান্না করছে। আপনার মেমোরিতে আছে এটা? এটা আমার খুব মনে আছে। ওই বাসার থেকে মাটির রাস্তা ছিল হয়তো কতখানি, তো ট্রাক যখন মাটির রাস্তা দিয়ে আসি না, তখন কান্না করতে করতে ট্রাকের পিছনে আসছে। আমি এত কথা বলতাম ছোটবেলায়, ওদিন নাকি আমি কোনো কান্না করিনি। আসার পর থেকে আমি একদম চুপচাপ, কোনো কথা বলি না। তো আমার আব্বা নাকি বলতো যে আমার মেয়েটা বোবা হয়ে গেছে, একদম ইন্ট্রোভার্ট টাইপের। ইন্ট্রোভার্ট মানে একদম এক্সট্রিম লেভেলের ইন্ট্রোভার্ট। একটা সময় পরে কি হইলো, আমার ছোট চাচার সাথে হচ্ছে ওই যে আমার যে বড় আম্মার কথা বললাম, ওনার যে মেয়ে ছিল আনোহর আপা বলতাম, ওনার বিয়ে হইলো। তারপরে পিরোজপুরে 5 বছর, এর মধ্যে উনি বেশ কয়েকবার আসছে, আমরা বেশ কয়েকবার গিয়েছি, দেখা সাক্ষাৎ দিচ্ছে। কিন্তু ওই আগের যে একটা আমি কথা বলতাম, মিশতাম, ওই জিনিসটা আমাদের ছিল না। তো এরপর থেকে হচ্ছে পড়াশোনা শুরু হইলো। তো আমি ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো নাও হইলো, আবার খুব বেশি খারাপ স্টুডেন্টও ছিলাম না। কেন যেন ছোটবেলা থেকে মনে হতো কি বড় বোন আদরটা বেশি পাচ্ছি, আমি কম পাচ্ছি, সবকিছু থেকে আমি বঞ্চিত হচ্ছি। ক্লাস 3 কি পড়ে যখন পড়ি, তখন হচ্ছে পিরোজপুর শীর্ষ একাডেমিতে হাতের লেখায় আমি সেকেন্ড হই। তখন সেকেন্ড পুরস্কার পেয়ে আসলাম, অনেকগুলো বই, তারপর হচ্ছে কলম, তারপরে হয়তো আরো কিছু ছিল সাথে। ক্লাস 5 পর্যন্ত তখনই পড়ছি। তো 5-এর অর্ধেক বছর তখন আমরা গোপালগঞ্জ চলে আসি। গোপালগঞ্জ ওখানে 3 বছর ছিলাম। তো 98 যে বন্যাটা হয়েছে, বন্যার সময় হচ্ছে আমার স্কলারশিপ দেওয়ার কথা ছিল, তো 5-এর তখন দিতে পারিনি। 2001 সালে আমরা ঢাকায় আসি। 8-এর মাঝামাঝি সময়টাতে আমি, আমার বড় বোন যেহেতু পিটাপি ছিলাম, পড়াশোনা করছি একই সাথে একই ক্লাসে, তো ভর্তি করা দেয়। তো ওখানে হচ্ছে আমি 8-এর সেকেন্ড টার্ম পরীক্ষা দিই। সেকেন্ড টার্ম পরীক্ষাতে যে মাশাআল্লাহ ভালো হয়। তো আমাদের বিজ্ঞান স্যার ছিল লিটন স্যার, একটা বেতনি সফি ঢুকতো বিজ্ঞান ক্লাস নিতে গেলে। তো স্যারের ইয়াটাই ছিল যে আমি আজকে ক্লাসে আসছি, মানে সবাইকে একটা হলেও খাইতে হবে, খেতে হবে। হ্যাঁ, তো এসে বলতে একটা পৃষ্ঠা বা 2টা পৃষ্ঠা এরকম পড়া দিচ্ছি, একটু পড়োই, তোমার থেকে শর্ট কোয়েশ্চেন ধরবো।
তো এরকম ধরতো, তো সবাই মাইর খেত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি কখনো স্যারের কাছে মাইর খাই না। আমি এক পৃষ্ঠা হলো পড়লেও একটা প্রশ্ন করলে আমি আনসার দিতে পারতাম। তো এটা যখন স্কলারশিপের রেজিস্ট্রেশন হবে তখন হচ্ছে স্যার আমাকে বলছে কি, শিমুল তোমার রেজাল্ট তো ভালো, তুমি স্কলারশিপে রেজিস্ট্রেশন করো। তা আমি বলছি ঠিক আছে স্যার, আমি বাসায় কথা বলবো। তো বাসায় কথা বলবো বলার পরে বাসায় এসে যখন বলছি, তা আব্বা মা বলছে দরকার নেই, বছর মাঝখানে আসছো, ভালো করে পড়াশোনা করতে পারো না। আমাদের নিয়মিত জীবনের গল্প অনুষ্ঠান আমার গল্পের আরও একটি নতুন এপিসোডের সঙ্গে আছি আমি নাইম। আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে। এটি নিঝুম ক্রিয়েটিভা স্টুডিও লিমিটেড একটি অনুষ্ঠান। আপনাদের দেয়া উৎসাহ উদ্দীপনে আমরা এগিয়ে নিতে চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা আপনাদের জীবনের গল্প বলতে পারেন আমার গল্প অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 01650281508 নম্বরে। এছাড়াও মেইল করতে পারেন newcreativezone@gmail.com এই ঠিকানায়। তো আমি স্যারকে যে কথা বলছি, তো স্যার কি করছে, যে তোর রেজিস্ট্রেশন লাস্ট ডেট, ওই দিন আমাকে বলতেছে কি চলো তোমার বাসায় যাব। এসে মাকে বলতেছে যে ভাবি পারবে ও, আমি সাদা আত্মবিশ্বাসের সাথে দেখি হচ্ছে ওকে আমি রেজিস্ট্রেশন করানোর কথা বলতেছি। ওই দিন থেকেই নিয়ত করছি আমার স্কলারশিপ পেতে হবে। ভিত্তি পরীক্ষা দিলাম, দেওয়া শেষ। এই যে পুরো পরীক্ষাটা আমি দিলাম, এই পরীক্ষার মধ্যে কিন্তু আমার আব্বা আমার একবার জিজ্ঞাসা করে না যে পরীক্ষা কেমন হচ্ছে। আমার আব্বা আম্মা কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস। আমাদেরকে নিয়ে বসতে, নিজে হাতে পড়াইতো, পড়াশোনার জন্য টিচার লাগবে, এ লাগবে, এ লাগবে, সবকিছু। কিন্তু আপনার ব্যাপারে উদাসীন। হ্যাঁ, আমার ব্যাপারে উদাসীন। এটা কি ইচ্ছাকৃতভাবে করতো না কি হয়ে যেত, এটা আমি এভাবে বলতে পারবো না। আমার বড় বোন হচ্ছে ক্লাস 5-এর যখন বৃত্তি পরীক্ষা দিবে তখন আমরা পিরোজপুরে, তো ওই সময় হচ্ছে ও আমার থেকে এক ক্লাস উপরে ছিল, পরে সামভাবে একসাথে হয়ে গেছে আমরা। ওর বৃত্তি পরীক্ষার সময়ে আমার আব্বা যখন সরকারি চাকরি করতে 15 দিন ছুটি নিয়ে নিয়েছিল বাব্বা। আমার ছোট চাচা নরসিংদী পলাশ কারখানা কেমিস্ট ছিল, চাচা নরসিংদী থেকে চলে গেছে পিরোজপুরে। মানে বড়জনের জন্য এই পরিমাণ টেনশন, সেটা ঠিক রিভার্স ছিল ওনার জন্য, আমার জন্য। অবশ্য এটা পরে আমার বন্ধু আছে বলে তুই তো অনেক ভদ্র ছেলে, পড়াশোনা করতি, এই জন্য তোর খেয়াল রাখতো না। আমি তো অনেক দান পিঠে হই, কিন্তু বেশিটা হওয়ার পড়াশোনার জন্য আগ্রহ ছিল না, এই জন্য আব্বা আমাকে গার্ড দিয়ে দিয়ে রাখতো যাতে করে আমি পড়াশোনা করি, তুই তেমনি করিস না। হ্যাঁ, এই জিনিসগুলো আমি জাস্ট আমার আক্ষেপ থেকে বলতেছি, বাট আমার এটা নিয়ে কোনো অভিযোগ নেই। পরীক্ষা শেষ যখন উনি রাতে আব্বা এসে বলতেছে পরীক্ষা তো দিছো, পাবা কি বৃত্তি? তো আমি বলছি আব্বা যদি একজনও পাই আমি পাবো। কি আব্বা গোপালগঞ্জ থেকে যখন ঢাকা আসছে, আব্বা হঠাৎ করে চাকরি ছেড়ে চলে আসছে। আসার পরে পেনশনের টাকাটা নিয়ে আব্বা চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় বিজনেস করার। যেহেতু গভর্নমেন্ট জব করছে, তার বিজনেসের কোনো অভিজ্ঞতা নাই, তার ব্যবসার কোনো অভিজ্ঞতা নাই। সেটা মানে এইটা থাকা অবস্থায় আপনার বাবা পেনশনে চলে আসে বা রিটায়ারমেন্টে চলে আসে। ওকে, পজিশন কি ছিল? আব্বা ছিল সাব ইন্সপেক্টর, প্লাস ড্রাইভার পোস্টিং হয়ে ঢাকাতে। তো বলে কি আমি ঢাকায় পোস্টিং নিয়ে এই জব নিয়ে আমি যাব না, আমার জায়গা থেকে আমার ইথিক্সের জায়গা থেকে আমি ঠিক থাকতে পারবো না। ছিল এবং আমাদেরকেও বলে গেছে তোমরা কখনো যদি সরকারি চাকরি করো পুলিশের চাকরি করবে না। আমি সরি টু সে বলে পুলিশ ছিল। ইভেন আমার আব্বা পেনশন টেনশন সবকিছু বিক্রি করে চলে আসছে। তারপর ঢাকায় এসে বিভিন্ন রকম ব্যবসা শুরু করার চেষ্টা করলো, কিন্তু আলটিমেটলি কিছু করতে পারে না আব্বা। পরীক্ষা রেজাল্ট দিল হচ্ছে, আমার বোন আবার স্কুলে যায়নি, আমি স্কুলে গেছি। আমি জানতাম না দিন রেজাল্ট দিবে। তো লিটন স্যার কি করছে, খাতার রেস্কা খাতায় নিয়ে প্রত্যেকটা ক্লাসে গিয়ে গিয়ে নাম্বার সব বলতেছে, নুরুন্নাহার বাংলা এত, ইংলিশ এত, ম্যাথ এত। তো আমার ক্লাস তো হিসাব বলছে, সবাই আমার দিকে তাকাচ্ছে, কিন্তু স্যারের ভয় কিছু বলতেছে না। দেখি আমিও চুপচাপ হয়ে কিছু বলতেছি না, আমার মাথায় কোনো এক্সাইটমেন্ট নাই, আমি চুপচাপ শুনে বসে আছি। তো স্যার কি করছে, সব বলে ঢলে অফিস রুমে গিয়ে, আমাদের বাসায় তখন টিএনডি ফোন ছিল, ল্যান্ড ফোনে স্যার ফোন করছে। ফোনটা ধরছে আমার বড় বোন। বড় বোন যখন শুনছে, ও খুশিতে বাসার কাপড় পরে স্কুলে চলে আসছে। এই সময়কে বলতে টিকটকে ক্লাসের মধ্যে বলতেছিস তুই এত সুন্দর রেজাল্ট করে, আমি হলে তো মা থেকে দৌড়াইতাম বলে আমাকে ঠেলে নিয়ে গেছে। আমার হচ্ছে জিনিসটা নেই, আমি ভালো কিছু করতেছি, সেটা আসলে কি ভালো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ এফিশিয়েন্ট মানুষের জীবনে খুবই জরুরি। এপ্রিসিয়েশনটা ফ্যামিলি থেকে ছিল না না বলে কিন্তু অনেক কনফিউজড আজ মোমেন্ট।
তারপরে তো আব্বা খুশি, আমাকে চেন কিনে দিল, তারপরে হচ্ছে সবাইকে পুরান ঢাকা থেকে মিষ্টি এনে। আমি তখন ক্যান্টনমেন্টে, আমি ঢাকায় এসেছি ক্যান্টনমেন্টে, ওখানে এখন আব্বা তখন হচ্ছে পুরান ঢাকায় ইসলামপুরে 2টা কাপড়ের দোকান নিছে ওকে ব্যবসার জন্য। ও তো ওখানেও ভালো করতে পারিনি। ক্লাস 9-এ যখন স্যার আমাকে জোর করে দেয়া হলো সায়েন্স, আমি নিব না, আমি পারবো না। 9-এ চলতেছে ভালোভাবে, কিন্তু আমি কথা বলতাম না, স্কুলেও কথা বলতাম না, বাসায়ও কথা বলতাম না, ওই যে ইন্ট্রোভার্ট টাইপের যেটা রয়ে গেছে, বাড়ি গিয়েও কথা বলতাম না। আমার যে টিচার পড়াইতো ওনার নাম ছিল মুনা ভাই। তো মুনা ভাই হচ্ছে আমাকে আর আমার বড় বোনকে একসাথে পড়াতো। আমি বড় বোন ছিল আর্টস, আমি ছিলাম সায়েন্স। তো মোনা ভাই তখন রাগ হয়ে একদিন বাসা থেকে চলে গেছে যে আঙ্কেল আমি খালো আপনাকে, ওকে পড়াবো না, তুমি কথা বলে না, ওকে আমি পড়াবেন না, এরকম টাইপের বলতেন। আমার কথা হচ্ছে আমি যেটা পারতেছি আমি লিখে দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি আমি লিখে দিচ্ছি, কিন্তু আমি আপনাকে বুঝাবো কেন। 9 গেল, ক্লাস 10-এ আমি যখন রিটেস্ট পরীক্ষার সময় হচ্ছে আমার টনসিল ইনফেকশন ধরে, এটা ছোটোবেলার থেকেই ছিল। ইমিডিয়েটলি অপারেশন করাইলো। করানোর পর তখন আমাকে ডাক্তার আব্বাকে বলে দিছে যে টানা 1 বছর কিন্তু ওর এরকম জ্বর ঠান্ডা কাশি থাকবে এবং সারাক্ষণ ঘুমোবে। আব্বা বলছে তাহলে তুমি আবার ম্যাট্রিক পরীক্ষাটা দিও না। তো আমি বলছি না আমি দেই, কারণ আমি কোনো ইয়ার গ্যাপ দিব না, পরীক্ষা দিলাম কিন্তু পরীক্ষা দিছি, পরে হচ্ছে আমি ঘুমাই পরীক্ষা দিছি এরকম টাইপের। তারপর আলহামদুলিল্লাহ যেটা করছে রেজাল্ট মোটামুটি ভালোই, খারাপ না। এরপরে ভর্তি হলাম ইন্টারে, শাহিনে। ইন্টারে আমি চেঞ্জ করে ফেলছি, সায়েন্স থেকে কমার্সে চলে আসছি। তো ইন দ্য মেইন টাইম আব্বার যে ব্যবসা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে, যেহেতু ব্যবসায়ী ছিলেন না, অভিজ্ঞতা ছিল না। ম্যাট্রিক পরীক্ষার পরে আমি হচ্ছে এয়ারফোর্সে যে মহিলা কল্যাণ সমিতি, ওখানে 9 মাসে ট্রেনিং করি কাটিংয়ের উপরে। এরপর থেকে বাসায় বসে মেশিনে জামা কাপড় সেলাই করতাম, নিজেটাই করতাম, আশেপাশে মানুষের অর্ডার্স তো ভালো হইতো দেখে আমার ওই টাকা দিয়ে আমি কি চলতাম। আমার তখন কিন্তু আব্বার অ্যাবিলিটি আছে, বাইরে চাইতাম না, যতটুকু লাগে ওটা দিয়ে আমি পূর্ণ কি লক্ষ্যে একটা মেয়ে, না মানে গ্রাম, আমাদের ফ্যামিলিতে কিন্তু এটাই বলে যে থাকে না যে মা বলে খুব শক করে যে আমার মেয়েটা খুব লক্ষ্মী। উনার গল্প শুনে মনে হচ্ছে যে তখন পর্যন্ত উনি খুবই লক্ষ্মী একটা মেয়ে, কোনো প্যারা নাই, মানে বাপ মায়ের ঘরের প্যারা পাইনি ভাই। আমার আম্মা আমাকে বলতে যে তোকে মনে হয় আমি কখনো হাত ধরে লেখা শিখাইনি, তুই বাচ্চা কাচ্চা আছে, তারা রিলেট করতে পারবে না, এছাড়া পারবেন না। ইন্টার সেকেন্ড ইয়ারের তখন হচ্ছে আব্বা ব্যবসায় বড়সড় একটা লস হয়, বাসায় বসে আব্বার হয়তো চিন্তা, সারাক্ষণ শুধু চিন্তা দুশ্চিন্তা। হ্যাঁ চিন্তা করি বেশি। তো আমি তো চিন্তা করতাম আমার আব্বার কি হয়েছে। তো পরে চাচামারা আম্বা থেকে শুনতাম একটা 6 সালে যখন ইন্টার পরীক্ষা দিব, তার 2-3 মাস আগে থেকে আমাদের ফাইন্যান্সিয়াল অফিসটা মোটামুটি ভাড়া পেয়ে যায়। 5 বছরে কিছু করতে পারিনি, বরং যে ক্যাশ টাকা ছিল সেগুলো হচ্ছে আব্বার ভাইরা, কি আপনাদের ছোট সবাই 3 বোনের সবার আমি ছোট ভাই। তো সবাই পড়াশোনা করছে একসাথে তারা পর্যন্ত আমরা দেখি না যে আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে। আমার আব্বা আমাদেরকে মানে মাথায় খায় রাখলে উকুনে খাবে, মাটিতে পড়লে পিঁপড়ায় খাবে, এরকম করে বড় করছে। দায়িত্ববোধ তো আসলে কিন্তু আল্লাহ সবার মধ্যে দেন না। ইন্টার পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হলো। আমার বোন তখন ভালো করছে, ওর একসাথে পরীক্ষা দিছি। ইন্টার পরীক্ষার পরেই হচ্ছে সব ফ্রেন্ডরা ভার্সিটি কোচিংয়ে ভর্তি হবে। তো আমি তখন বুঝতে পারতেছি না যে আমি সামনে পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কি পারবো না, যেটা হঠাৎ করে আমাদের ফ্যামিলি অবস্থাটা এরকম আস্তে আস্তে করে ডে বাই ডে হয়ে যাচ্ছে। অন্য ফ্রেন্ডরাও সবাই ভার্সিটি কোচিংয়ে ভর্তি হচ্ছে, আমাকে স্যার বলতেছে আমি ভর্তি হইনি। তো স্যার বাসায় নিলেন, ফোন করছে আব্বাকে, আঙ্কেল এরকম শিমুল তো ভালো স্টুডেন্ট, আসলে রেজাল্টটা ভালো মোটামুটি করছে, ওকে একটা ভার্সিটি কোচিংয়ে ভর্তি করা দিয়ে আমার রেফারেন্স আমি ভর্তি করা দিচ্ছি, হয়তো ভালো কোথাও চান্স পাবে। তো আব্বা বলে কি যে ওকে জিজ্ঞাসা করেন ও কি বলে। আমি বলছি না আমি ভর্তি হবো না, কারণ আমার তখন মাথায় কাজ করতে যে আমার কিছুটা এটা করতে হবে। আমি যদি ভার্সিটি কোচিংয়ে ভর্তি হই আমি তো সেই কাজটা করতে পারবো না, আমার এখনই তিয়াদ যাই, আমি টিউশনই করব। ওই যে আমার স্যার ছিল আমাকে দিয়ে স্কলারশিপ দাও ক্লাস 8-এ, ওই স্যার একটা কিন্ডারগার্টেন স্কুল ওপেন করছে। আমাকে বলছি বলে কিন্তু ওখানে জয়েন করতে, পরীক্ষা দিয়ে পরের দিন স্কুলে আমি জয়েন করছি। হিসেবে টিচার হিসেবে 700 টাকা বেতন 2006 সালে। তারপর হচ্ছে ব্যাপারটা কোচিংয়ে ভর্তি হয়নি 2006 সালে 700 টাকা বেতন। হ্যাঁ কিন্তু 2006 সালে আমি রিলেট করতে পারি, 2006 সালে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিয়মিত জীবনের গল্প অনুষ্ঠান আমার গল্প এর আরও একটি নতুন এপিসোডের সঙ্গে আছি আমি নাঈম। আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে। এটি নিঝুম ক্রিয়েটিভা স্টুডিও লিমিটেড একটি অনুষ্ঠান। আপনাদের দেয়া উৎসাহ উদ্দীপনে আমরা এগিয়ে নিতে চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
আপনারা আপনাদের জীবনের গল্প বলতে পারেন আমার গল্প অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 01650281508 নম্বরে। এছাড়াও মেইল করতে পারেন newcreativezone@gmail.com এই ঠিকানায়। আমার রেডিও টুটিওতে জয়েন আমি 10,000 টাকা স্যালারি পাইতাম। স্কুলগুলোতে এমনিতে ভাই বেতন কম, এক্স্যাক্টলি কেজি স্কুল যেগুলা। সো 10,000 টাকা তখন আমার কাছে অনেক টাকা বাই দা ওয়ে, কারণ আমি তখন 2,000 টাকা নিয়ে ইউনিভার্সিটি যে চলতাম, ইউনিভার্সিটির হলে থাকতাম আর কি। সো 10,000 টাকা পাওয়ার মধ্যে আমার এত টাকা দিয়ে কী করবো? সো আমি আপনাকে রিলেট করার চেষ্টা করছি আসলে 600-700 টাকা তখন কত টাকা। যে কেজি স্কুল তো এমনিতেই এখনো তো কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বেতন খুব একটা বেশি না। তো সেই হিসাবে তখন 600 টাকা প্রথম মাসে আমি যে কদিন কাজ করলাম 300 টাকা স্যালারি পেয়েছি। প্রথম মাসে যে কদিন কাজ করছো ওই কদিনের টাকা, ওই টাকাটা নিয়ে আমার কাছে দিছি। মা খুব খুশি, আমার মেয়ে জীবনে প্রথম ইনকাম। আব্বা কেন যেন খুশি হয় না, কারণ আমার ভিতরে চিন্তা, সংসারের চিন্তার ভিতরে সবাই ভর্তি হয়ে যাচ্ছে, সবার পড়াশোনা হয়ে যাচ্ছে, কোথাও ভর্তি হয় নাই। তারপরে কি করলাম, একদম লাস্টে এসে কোথাও কোনো কিছু না করে আমার বোন ভর্তি হলো তিতুমিরে, আর আমি কোথাও কিছু না করতে পেরে, কোথাও কোনো চান্স পরীক্ষা দেয়নি, কোথায় চান্স পাবো না পেরে লাস্টে আমি ভর্তি হলাম তেজকা কলেজের ম্যানেজমেন্টে। তো ওই টাকাটা হচ্ছে আমার খালা তো ভাই দিছিল ভর্তির ফি যেটা। তখন আব্বার অবস্থা খুবই খারাপ, আব্বা তখন আস্তে আস্তে করে অসুস্থ হচ্ছে। আমি স্কুলে জব করতেছি, ক্লাস হচ্ছে স্কুলের পাশে কয়েকটা টিউশনি নিলাম। 12টা-1টা পর্যন্ত ক্লাস করার পরে আমি যদি ওখান থেকে বাসায় আসি, আমার যাওয়া আসা 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া দিতে হতো। তখন সিঙ্গারা বোধহয় 3 টাকা করেছিল। স্কুল ছাড়টা যখন সময় ছুটি হতো, 2টা সিঙ্গারা না স্কুলের বারান্দায় বসে থাকতাম, 3টা-4টার দিকে 2টা স্টুডেন্টকে পড়াইতাম। মানে তখন মোটামুটি আমার 4-5টা স্টুডেন্ট হয়ে গেছে। সারাদিন গুরু করে ওদেরকে পড়াইতাম, একবারে সন্ধ্যাবেলা বাসায় আসতাম। যদি স্টুডেন্টদের পড়াতে গেলে নাস্তা দিত, সেটা খেতাম, সমী স্বাভাবিক। কিন্তু এই নাস্তাটা কিন্তু আপনারা যারা দেন রেগুলার দিবেন প্লিজ। মাঝে মাঝে বন্ধ করলে এটা খুবই ব্রেনের ওপরে চাপ পড়ে এবং এটা আপনার বাচ্চার জন্যই ক্ষতিকর। আমি করেছি তো আমি জানি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এমনও তো পড়াচ্ছি কিন্তু খেয়াল আছে কখন নাস্তাটা আসবে, এবং এটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট না হলেও এটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনার বাসায় যদি কোনো টিচার থাকে এরকম, তারপরে আপনার এই কনসেন্ট্রেশনটা দিবেন, এবং এটা খুব জরুরি। শুধুমাত্র এই খাওয়া না, মাঝে মাঝে তাকে বোনাস দিয়ে দেন, মাঝে মাঝে তাকে ভালো কিছু গিফট করেন। হ্যাঁ, এটাতে আপনার সন্তানও হেলদি থাকবে এবং ডেফিনেটলি কাইন্ড অফ সাদাকা আমি মনে করি। তারপরে হচ্ছে ওই স্কুলটা আমার বাসা থেকে একটু পিছন দিকে গেছিলাম। এর মধ্যে আবার আমার এলাকার আরেকটা ভালো স্কুল থেকে একটা অফার আসলো, আপনি ম্যানেজমেন্টেই ভর্তি হন। ম্যানেজমেন্টের তখন আমি কিন্তু ভর্তি হইনি, এটা ভর্তি হওয়ার আগের কথা। রেজাল্টের পর যখন স্কুল চেঞ্জ করলাম, ওখানে চাকরি হয়ে গেল। ওখানে তখন 1200 টাকা বেতন। খুব একটা কলেজে আমি যেতাম না, তখন ও অনার্স হলো থইলাম তেজকা কলেজে। তখন স্কুল বাসা থেকে একদম কাছে, স্কুলে যেতাম। স্কুল থেকে এসে গোসল করতে করতে আমার 4 জন স্টুডেন্ট 4-5 জন আসতো, ওদেরকেও পড়ানো শেষ করতে করতে আমি আবার খেতাম, ওদের পড়া শেষ করায় আমি আবার রেডি হয়ে ওদের সাথেও বের হয়ে যেতাম। সব শেষ করে বাসা আসতো আমার 8টা থেকে 9টা বাজতো। ওই সময়টাতে আমার আব্বা টোটালি অসুস্থ, মানে বিছানা একদম। আব্বার যেটা ছিল লিভার সিরোসিস। ইন দ্য মিন টাইম আব্বা কি অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, কেউ বলতো না যে আপনার লিভারেরই কন্ডিশন। 60 সালের থেকে আব্বাকে মাসে একবার হলেও হাসপাতালে ভর্তি করতে হতো, কারণ যখন তখন আবার প্রচণ্ড ব্যথা উঠতো, পেট ফুলে যেত, ব্যথা সহ্য করতে না পেরে মুখের মধ্যে হাত দিয়ে বমি করার চেষ্টা করতো একা একা। আশেপাশের বাসায় মানুষজন দেখতো আব্বা কীভাবে চিৎকার করতেছে, সে অসহায়। তো ওরকম অবস্থায় পিতার অসহায় তো তা সহ্য করা যায় না, দেখাও যায় না। তখন পুরো সংসারটা চলতে হচ্ছে মানে ওই কয় টাকা আমি যেমচা পাচ্ছি ওটা দিয়ে, প্লাস ওটার মধ্যে আবার মেডিসিন, বাকি ভাই বোনের পড়াশোনা। আর তখন আমার বড় বোন আবার কয়েকটা নিল, টিউশন মিললো, খরচ বেশি হবে দেখে বাসা 5তলা থেকে নিচতলায় আসলাম। নিচতলা বাসাটা ছোট। এই করে করে 7 গেল, 8 গেল, 9 খাল, পেট ফোলা যেত, চিৎকার করে সারা রাত কান্না করতো, আব্বাকে নিয়ে বসে থাকতাম, মানে এরকম একটা অবস্থা। সো এমনিতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তখন খারাপ। তারপরে হচ্ছে ওই 3 বছর আব্বা ট্রিটমেন্ট করাতে গিয়ে মানে আমার স্বর্ণ পর্যন্ত বিক্রি করে দিছে। কিছু নাই, উল্টা লোন হয়েছে মানুষের কাছ থেকে। তো আমাদের এলাকায় এক আপা ছিল, খ্রিস্টান ম্যাটারনিটি ডক্টর ছিল, ম্যাটারনিটি। তা আপা সব রিপোর্ট দেখে বলতেছে কি যে তোমরা একটু বড় হয়েছো, এখন তো বুঝো। যদিও বলা ঠিক না, তারপরেও বলি, বাবা খালুর পিছনে অনেক টাকা খরচ করছো, আর কোনো টাকা পয়সা তোমরা খরচ করো না। মানে বাবা বিছনায় পড়ে আছে, এরকম ভাবে তো কেউ দেখতে পারে না। আমরা চেষ্টা করছি, ঠিক আছে, দেখি কি হয়। তারপরে একজন বললে কি যে পিজিতে নিয়ে যাও, তো নিয়ে গেলাম পিজিতে আব্বাকে, আমার এক স্টুডেন্টের চাচা। উনি বলতেছে কি যে না আপনি সারাদিন এত কষ্ট করে বাচ্চা পড়ান, স্কুলে চাকরি করেন, বিভিন্ন জায়গায় দৌড়ায়, কয় টাকা বেতন পান?
তার থেকে বেটার আপনি একটা জায়গায় আপনাকে জব দিই, আপনি ওই জবটা করেন, এই স্যালারিটা আর বেশি পাবেন। একটা জায়গায় জব করি, আমি তো এটা করতেছি, আমার বড় বোনকে দেন। বড় বোনের হচ্ছে 2009 সালের মে মাসে একটা জব হয়, এটা উত্তরাতে একটা ব্রোকারেজ হাউসে। উনি কি পড়াশোনা অবস্থায় জবে ঢুকে পড়ে? হ্যাঁ, পড়াশোনা অবস্থায় জবে ঢুকে। এর মাঝে ভাইয়া আমি যখন স্কুলে জব করতাম, তখন আমি ইন্টারে পরে যখন অনার্সে ভর্তি হলাম, অনেক জায়গায় সিভি দিছি, বিভিন্ন অফিস থেকে কল আসতো, ইন্টারভিউতে যেতাম। তখন পর্যন্ত আপনার জীবনে কোনো মানুষ আসে নাই? না, মানে লাইক না ইউ লুক বিউটিফুল, কেউ না কেউ তো পোক করার কথা। অবশ্য ভাই, কিন্তু ওই সুযোগটা কোথায়? তখন চিন্তা শুধু মাথায় যে আমার ফ্যামিলি, বাবা অসুস্থ, ভাই বোনের পড়াশোনা, আমাদের পড়াশোনা, ফিউচারটা কি, ভবিষ্যতে কি করব। এই সেন্সটা কি পরিবারের অন্যান্য ভাই বোনদের মধ্যে ছিল নাকি আপনি খুব বেশি? আমার মধ্যে তো বেশি ছিল। একটা কথা বলি আপনাদেরকে, মানে উনার গল্প শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে অনেক সময় দেখবেন যে অনেকগুলো গাছ ওই একই জাতীয় গাছ চারপাশে আছে, কিন্তু একটা গাছ শক্তিশালী হয়ে গেছে অনেক বেশি। মানে মে মাসের 1 তারিখে জবে জয়েন করলো, আমার আব্বাকে মে মাসের 2 তারিখে পিজিতে হাসপাতালে নিয়ে যায়। আমি, আমার মা, হচ্ছে আমার এক মামা নিয়ে আব্বাকে আউটডোরে দেখাইছে। দেখানোর পর আব্বাকে বলতেছে কি যে আপনাকে অ্যাডমিট হতে হবে। কি হয়েছে না হয়েছে কোনো কিছু বলেনি। তো আব্বাকে পিজিতে অ্যাডমিট করলো মে মাসের 2 তারিখে। তো প্রথম দিন যখন আব্বাকে ভর্তি করলাম, পিজি A ব্লক, B ব্লক, C ব্লক, এরকম আব্বা টেস্টের রিপোর্ট এক জায়গায় জমা দিতে হবে, এক জায়গায় টাকা জমা দিতে হবে। তো আমি একটা মেয়ে মানুষ, আমার তখন বয়স কত হবে, 19-20 এরকম, কিচ্ছু চিনি না, কিছুই বুঝিও না, জাস্ট অন্ধের মতো ওই রিপোর্টগুলো নিয়ে, স্যাম্পলগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছি সকাল থেকে। এইসব কিছু করে বিকালবেলা যখন হচ্ছে আবার কিছু একটা নিয়ে তখন গেট দিয়ে বের হয়েছি, তখন মাথায় একটা চক্কর দিচ্ছে। তখন মনে পড়ছে আমরা সারাদিন কিছু খাইনি আজকে। এর মধ্যে আমার হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, বই খাতা কিনতাম না। আমার 2টা ফ্রেন্ড, ওই 2টা ফ্রেন্ড হচ্ছে আমাকে পরীক্ষার রুটিন দিলে আমাকে জানাইতো। 2 ফ্রেন্ডে যে কোনো একটা রুটিন দিছে, রুটিন পেয়ে আমি ওদের হেল্প নিয়ে এলএফএনডিসিতে গিয়ে পুরানো বই কিনতাম, একটা সাজেশন বুক কিনতাম। তো এইভাবেই আগের দিন তো পড়ে পরীক্ষা দিতাম। তা আব্বা যখন হাসপাতালে ভর্তি পিজেতে, তখন হচ্ছে আমার অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। আব্বা কিন্তু হেঁটে হেঁটে গিয়ে হচ্ছে হাসপাতালে ভর্তি হলো। কিন্তু প্রত্যেক দিন যেটা হইতো, সকালবেলা হচ্ছে এক ঝাঁক ইন্টার্ন ডক্টর আসতো। সরি টু সে, আমি এখানে কাউকে ছোটো করে বলছি না বা কাউকে মানে ইয়া করেও বলছি না। আমার পরে যেটা বুঝতে পারছে, আমার আব্বার উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এটা হট, যে ডাক্তারটা ছিল একটু অল্প বয়স্ক, উনি এসে মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতো যে তোমাদের কোনো রিলেটিভ বা কেউ ডাক্তার আছে? তো আমি বলছি না। তখন বুঝতাম না কেন জিজ্ঞাসা করে। আবার কোনো রিপোর্টের কথা জিজ্ঞাসা করলে যে স্যার কী সমস্যা, বলে এটা বুঝবা না তুমি। আর মাও তো কথাই বলতো না, জিজ্ঞাসা করলেও বলতো এটা আপনি বুঝবেন না খালাম্মা। প্রত্যেকদিন সকালে আবার সকল টেস্ট চেঞ্জ, সকল ওষুধ চেঞ্জ। আবার সকাল থেকে শুরু হতো দৌড়াদৌড়ি, বিভিন্ন জায়গায় ব্লাড দেওয়া, স্যাম্পল টেন দিয়ে যেত, ওটা জমা দিতে হতো, টাকা জমা দিতে হতো, আবার সন্ধ্যাবেলা রিপোর্ট আনতে হতো। অনেক সময় এমন হয়েছি যে রিপোর্ট জমা দিয়ে গেছি, স্যাম্পল নিয়ে গেছি, বুঝি নাই, সন্ধ্যাও হয়ে গেছে, সারাক্ষণ দৌড়াচ্ছি, খাওয়ার নেই দাওয়ার নেই, আমার জন্য সারাক্ষণ দৌড়াচ্ছি। এরকম 2 সাইডে বেড ধরে দাঁড়িয়ে আছি, ওখানে বুঝতে পারছি ওখানে লাশ রাখার সামনে। সন্ধ্যার দিকে তারপরে শুরু হইলো আমাকে প্লাজমা দেওয়া। প্রথমে 2-3টে প্লাজমা দিতে পারলাম, 4-5 জন ডোনার পেয়ে। এরপরে প্লাজমা কিনতে হইতো, ঘন্টার পর ঘন্টা ব্লাড ব্যাংকে বসে আছি, আবার প্লাজমার জন্য প্লাজমা দিতে হবে, থাকতো না। প্লাজমা দিলে লিভার সিরোসিস পেশেন্ট যারা, ওদের শরীর থেকে প্লাজমাটা বোধহয় কমে যায়, তখন আবার হচ্ছে পেটে পানি জমতো, কিছু খেতে পারতো না, ওরকম চিৎকার করে কান্নাকাটি করতো। তো একবার পেট থেকে পানি বের করছে। এর মধ্যে আমি 3টা পরীক্ষা দিছি। রাতের বেলা আব্বা বেডে ঘুমাইতো, মাঝখানে জায়গা, এ পাশে বেড, ও পাশে বেডে নিচে পাটে বেছা বা একটু চাদর বিছায়, আমি এটা কাঁথা, আর আমি এই জায়গাটায় ডিম আলো, যে আলুর মধ্যে বসে বসে রাতের বেলা একটু পড়তাম, পরে পানি জাগালে পরীক্ষা দিতাম। এর মাঝে আমার ছোট ভাইকে নিয়ে আসছি যে আমি একার পাচ্ছি না, এভাবে দৌড়াদৌড়ি করে আমার পরীক্ষা শুরু হইছে। তুই একটু থাকতো, ছোট মানুষ, 6-এ পড়ে 7-এ পড়ে, তারপরে মাশাল্লাহ ভাই অনেক করছে। আমার বোন বলতেছে কি যে কালকে তো শুক্রবার, আমার অফিস বন্ধ, আমি হসপিটাল আসে, তুই জামা কাপড় সব নিয়ে বাসায় আয়, ওগুলো একটু ধোয়া লাগবে, ক্লিন করা লাগবে, আব্বার জামা কাপড়ও ধোয়া লাগবে। এর মাঝে আমি বা একদিনও বাসায় আসিনি।
ও শুক্রবার দিন হচ্ছে গেছে, শুক্রবারে বাসা আসছে, শুক্রবার সারাদিন যে শুক্রবারে ভোর রাতটা শনিবার শুরু হবে। ওই সময়টা আব্বা প্রচণ্ড অসুস্থ। আমার বোন হচ্ছে কাজিন টাজিন সবাইকে ফোন দিয়ে বলছে, আমার খালাতো ভাইটাই যারা আছে সবাইকে ফোন দিয়ে বলছে যে আব্বার এরকম খুবই খারাপ অবস্থা, আপনারা পারলে আসেন। তো সবাইকে বলছি কি আমগে না বলতে, আমি তো আমার 2টা ভাই বোন নেই, একটা বাসায় আর কেউ নাই বাসায়। সামহাও বাড়ি থেকে আমার এক কাজিন মামাতো বা খালাতো বোন হবে, আমার বোনকে ফোন করতে গিয়ে ভুল করে আমাকে খবর পাইছে, খবর পেয়ে ভুল করে আমাকে ফোন করছে। আমাকে ফোন করে বলতেছি কি রে খালুর কি অবস্থা, খালুর নাকি অনেক অসুস্থ। আমি বুঝি কি বলেন, তো আমি সঙ্গে সঙ্গে আমার বোনকে ফোন দিছি, তখন হচ্ছে ফজর আজান দিছে। ও দূরে চলে গেছে বাট আমি শুনতে পাচ্ছি, আব্বা তো চিৎকার করতেছে ব্যথায়। তো বলতেছি কি যে আব্বা শরীরটা একটু খারাপ, তো ব্যথা অনেক বেশি হচ্ছে, আব্বা খুব চিৎকার চামাচ করতেছে। আমি কি এখনই আসি, তো বলি কি এখন আসিস না, একটু ভোর হোক, তারপর ওদেরকে নিয়ে, যে বাকি 2 ভাই বোনের কথা বলতেছে ওদেরকে নিয়ে তারপর আসিস না। আমাকে আবার বলছে কি যে আব্বাকে আমরা বাড়িতে নিয়ে যাব। আব্বা বারবার করেই বলতেছিল যে আমাকে গ্রামে নিয়ে চলে, আমি থাকবো না। তো বলছে কি যে আব্বার কয়েকটা কাপড় চোপড় নিয়ে আসিস, জামা কাপড়। আমি একটা ব্যাগে করে জাস্ট কয়েকটা নিই, ওগুলো কোনো জামা কাপড় নেইনি। ওগুলা নিয়ে হচ্ছে আমি হসপিটালে গেছি। গিয়ে দেখি ভাই আব্বার মানে যেই কন্ডিশন, আব্বার চিৎকার শুনে পুরুষ ওয়ার্ডে যত মানুষ ছিল সবাই ওখান থেকে বের হয়ে গেছে, কেউ থাকতে পারতেছে না, সবাই কান্না করতেছে আব্বা চিৎকার দেখে। আব্বা শুধু বলতেছে ডাক্তারকে আপনাদের হাতে পায়ে ধরে আবার পেটের পানি বের করেন, ধর পেট ফুলে এরকম হয়েছে, পেটে ব্যথায় চিৎকার করতেছে। তো ডাক্তার আমাদেরকে বলতেছে কি যে এখন আর বের করার কোনো অপশন নাই। তো আমরা বুঝতে আব্বাকে আমার বাড়িতে এনে যান, আব্বা তখন অক্সিজেন লাগতেছে, অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে, ফুল অক্সিজেন তো বেডে আছে। তো বলতেছি কি যে আপনারা যদি এখনো গোপালগঞ্জ নিয়ে যান, অতখানি রাস্তা যে থেকে ওনার অক্সিজেন সাপোর্ট ফুল পাবে না, নিতে পারবেন না আপনারা। আত্মীয় স্বজন সবাইকে আসতে বলেন, সবাই আসুক, এসে ওনাকে দেখুক। তারপর মনের আশা ছাড়ি না যে বা এরকম ব্যথায় কান্নাকাটি করে। তো ডাক্তার বারবার এসে বলতেছে আপনার সবাইকে আসতে পারেন, সবাইকে আসতে পারেন, সবাইকে বলছেন, সবাই যেই যেখান থেকে পারছে আসছে। স্যালাইন চলে না, তখনও ডাক্তার এতগুলো টেস্ট লিখে দিয়ে গেছে। একটু পরে নার্স আসে ভেন খুঁজতেছিল ব্লাড নিতে, বলছে কি যে আপনারা যে ব্লাডি ম্যান, যেই মানুষটা স্যালাইন চলে ব্লাড কীভাবে নেবেন। বিকাল হচ্ছে, আস্তে আস্তে করে আব্বা চিৎকার কমে যাচ্ছে আর দোয়া পড়তেছে, কিন্তু ও প্রচুর কষ্ট পাচ্ছে। তো মাগরিবের সময়টা তখন আত্মীয় স্বজন সবাই বলতেছে কি আমার বড় বোনকে, যেহেতু তোমার আব্বু অনেক কষ্ট পাচ্ছে, তুমি যেহেতু বড়, তুমি একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যে যদি তুমি তাকে রাখতে চাও তো ভালোভাবে রেখে যাও, না হয় তোমার জিনিস তুমি তোমার কাছে ভালোভাবে নিয়ে যাও, যাতে কষ্ট দিও না। তো এরকম আব্বা এরকম শোয়া আর মাথার কাছে আবার 2 হাত ধরে এরকম দাঁড়ানো, আব্বা দোয়া পড়তেছে। আমার মা আব্বার কাছে বসা, ছোট ভাই বোন সবাই দাঁড়ানো, আমরা সবাই বোনকে পানি দিচ্ছি। আর আমার বোন হচ্ছে বারান্দায় গিয়ে নামাজ পড়লো, নামাজে পড়ে জাস্ট এসে দাঁড়াই আব্বার কাছে, ওই সময় একটু মুখে পানি দিছে। ওই সময় হচ্ছে আব্বা মারা গেল ঠিক মাগরিবের সময়। তো আমি তখন হাত ধরে বা তো সবাই কান্না করছে, আমি কান্না করি নাই, কেন করে দিব ভেবে যাই না। আমার শুধু তখন একটা জিনিস মনে হয়েছে যে কী হবে এখন আমাদের, মানে আব্বা অসুস্থ ছিল, মাথার উপর একটা ছায়া ছিল, মুরব্বী ছিল, তো সবাই আমার আব্বুর জন্য কান্না করতেছে। আশেপাশে বেড থেকে লোকজন, ওয়ার্ডের থেকে লোকজন দেখতে আসছে আব্বাকে। তো টিউশনে যারা আসতেছে সিঁড়ি থেকে চিৎকার করে মোর ভাই বোন কান্না করতেছে, আমি আবার আব্বার লাশের পাশে বসে আছি, উঠিনি ওখান থেকে কোনিয়াডে। তখন আপনি ফার্স্ট ইয়ার, তখন হচ্ছে 3টে পরীক্ষা হয়ে গেছে। আমার মে মাসের 23 তারিখে আব্বা মারা গেল। মানে আমরা ঢাকা আসছি মেনলি হচ্ছে আমার বড় খালা, আমার খালু জব করতো আর্মিতে, সে এই খালা থাকতো ক্যান্টনমেন্টে, ওই সুবাদে আমাদের ক্যান্টনমেন্টে আসা। তো খালের আমাদের মাথার ব্যাপারে এই অনেক একটা সাপোর্ট হিসেবে সবসময় ছিল। বড় বোনের তখন খালার ছোট ঝিল্লার সাথে রিলেশন, ওই সময়টা ভাইয়েরা সবাই আসছে হসপিটালে, বিরতেই সব হচ্ছে ভাইয়ের ঠাতিছে। তো ওদিকে আমার দাদি তখন অনেক অসুস্থ, দাদা তখন বেঁচে আছে, উনি তখন চোখে ভালো করে দেখে না। দাদি জানে যে আমার আপা অসুস্থ, মারার কাছে দাদিকে বলেনি, কারণ আমার আব্বা হচ্ছে গিয়ে দাদি প্রথম সন্তান, বড় 23 তারিখ সন্তান আনা দিয়ে 24 তারিখ ভোরবেলা হচ্ছে আমার বাইরে গিয়ে বলছিলাম, এটানের মধ্যে বড় করে হচ্ছে স্বামী এনে তোমায় মনে করছে কি আম্বা যেহেতু অসুস্থ বাড়িতে আসবে, আত্মীয় স্বজন সবাই দেখতে আসবে, দেখে মধ্যে এত আয়োজন করছে। আমার দাদি এটা মনে করতেছে, আমার আব্বা চাচাকে বলেনি। তো যখন আব্বা দাদি হয়তো শুনতে যে ভোর রাতে অ্যাম্বুলেন্সটা ঢুকছে আমাদের বাড়ির দাদি বাড়ির পাশেই হচ্ছে একদম মেন রোড, অ্যাম্বুলেন্সটা ঢুকছে, তখন আমার দাদি আস্তে আস্তে করে বের হচ্ছে। যখন দেখলো যে আমার কফিনটা বের করছে তখন তো সে বুঝছে যে আব্বাই, তখন তো আমার দাদি মাথা করে পড়ে গেছে। এখন 24 তারিখ সকালেও হচ্ছে আমরা আব্বার দাফন করলাম। 2009 সালে 25 মে আইলা হয়েছিল। তো আমার হচ্ছে দিনটা পরীক্ষা হয়ে গেছে, ফার্স্ট ইয়ার ফাইনাল ম্যানেজমেন্ট পরীক্ষা 27 তারিখে। সবাই বলতেছে কি যে তো বাবা মারা গেছে, একটা বছর গ্যাপ দাও। তো আব্বা তো যাওয়ার আল্লাহ নিয়ে গেছে, আমিও একটা বছর গ্যাপ দিয়ে আমার একটা বছর পড়াশোনা খরচকে চালাবে। তো আমি শুনি নাই কারো কথা। পরে হচ্ছে আমার আম্মা বলে ঠিক আছে সে তো যাবে। তো 24 তারিখ বিকালে বাদ আসর মিলাদ হবে, মিলাদের আগে হচ্ছে ফালাতো ভাই আর একজন মামাতো ভাইয়ের সাথে একটাতে রওনা দিলাম। সন্ধ্যা হলো ফেরিঘাটে আসতে আসতে, তখন তো সেতু ছিল না। ফেরিঘাটে যখন আসতাম যে ফেরি পার হয়ে আসবো তখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো যখন সন্ধ্যাবেলা ফেরিঘাটে গেলাম ওদেরকে দেখি কারেন্ট কিচ্ছু নাই, পুরা অন্ধকার। পদ্মার কথা বলছেন আপনি? ফরিদপুরে একবার গিয়েছিলাম,
সারদা সুন্দরী মহিলা কলেজে গিয়েছিলাম ডিবেটের জাজ করার জন্য। পদ্মা একবার পার হয়েছে রাতের বেলা, সে একটা অসম্ভব সুন্দর দৃশ্য। ফেরির উপরে উঠে দেখি ভাইয়া ওখানে পাড়া দেওয়ার মতো জায়গা নেই, জানে যে সবাই আইলা হবে, বাড়ি ঘর ভেঙে যাবে, নদীর পাড়ে সবাই মনে করে ফেরির উপরে যেয়ে বসে আছে আশ্রয়ের জন্য। ঝড় বৃষ্টি বাতাস পাড়তেছে, পরে সবাইকে বলতেছে ফেরি থেকে নেমে যান আপনারা, ফেরি এইভাবে দুলতেছে। খালাতো ভাই আমার মানে খালার বড় ছেলেকে ফোন করে এখানকার এক স্থানীয় কারো ঠিকানা নিল, নিয়ে ওনার বাসায় অন্ধকারে কিভাবে আপনার 3 জন মিলে গেলাম। আমি ওই এক জামা পরে, বাবা মারা গেছে, এক জামা পরে গেছি, ওই এক জামা পরে 3-4 দিন চলতেছে। ফেরিতে যখন উঠছি বাতাসে টান লেগে জামা আমার এখান থেকে এত কোণে ছিঁড়ে গেছে। আমি জামা এখানে এরকম গেট দিয়ে রেখে ওরকম ওড়না পেঁচায় ফিরে ঠেকা নামছি। তারপরে যে বাসায় গেলাম, ওই বাসাটা পুরা অন্ধকার, কারেন্টের নাই। ওরা আবার আমাদের দেখে খিচুড়ি রান্না করলো। পরদিন সকালে রান্না দিলাম। 25 তারিখ রাত গেল, 26 তারিখ সকালে এসে পৌঁছাইছি ঢাকাতে। বাসায় একা থাকতে পারবো না, বাইরের বাসায় গেছি। ওখানে রাতটা থেকে কোনো রকম পড়লাম। আমার ভাই বোন মা সবাই গ্রামে। পরদিন যখন পরীক্ষাটা লাগিয়েছি, সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে, যেহেতু আমার বাবা মারা গেছে। তুমি কি করে আসো পরীক্ষা? আমি কি পরীক্ষা দেবেন? আমি শুধু পরীক্ষা দিয়েছি, ছাপচাপ করে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এর মাঝে আমার ছোট বোনটা যখন ম্যাট্রিক পরীক্ষা দেয়, আব্বা তখন অসুস্থ, ঝাড়ে পড়েনি সকালে। যখন গাড়িতে ওকে আবার ঢাকায় আসতেছি, তখন খবর পেলাম যে এসএসসি রেজাল্ট দিয়েছে আমার বোনের, ছোট বোনের। তো ভাই অনেক ভালো রেজাল্ট করছে আমাদের সবার থেকে, মাশাল্লাহ। তারপরে আমার আম্মা ওরা সবাই ঢাকাতে ব্যাক করলো একদম 2 দিন পরে। তারপরে 2010 সালে আমি জয়েন করলাম বাইং হাউজিং। আমার খালাতো ভাই একটা জবের ব্যবস্থা করে দেয়, অনার্সে পড়া অবস্থা। বাইং হাউস বলতে যেটা বিভিন্ন ওয়ার্ড নিয়ে গার্মেন্টসের জন্য ওয়ার্ড নিয়ে আসে। যখন বাইং হাউসে জয়েন করি তখন বেতন আমার 8,000 টাকা। তো অনেকে মরছে বাইং হাউসে জয়েন করো না, বাইং হাউস ভালো না, মেয়ে মানুষ কাজ করতে পারবা না, অনেক এই করবে সেই করবে। তারপরও গেছি যে আমার তো ঝাঁপির দরকার, আমার তো করতে হবে। তখন আমার বোন ওইটা করতেছে, কাউন্সিলও করতেছে, আর ছোট 2 ভাই বোনের পড়াশোনাও চলতেছে। 8,000 টাকায় বেতন। তারপর যখন 6 মাস পরে এটা বাড়ায় আবার 12 টাকা করে দিলাম। তো বোন তখনও জব করতেছে, ও জব করে, ও টাকাটা ফ্যামিলিতে দেয়, আমার টাকাটা আমি চাকরি পড়ে প্রত্যেক মাসে মা হাতে দিয়ে দিই। তো ভাই বোনের পড়াশোনা, সংসার, খরচ, তারপরে বাবা নাই মাথার উপরে। ওটা যে কত একটা অভিশাপ। বাবা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়েও থাকতো, সেটাও অনেক বড় একটা ব্যাপার ছিল। 1 বৈশাখ আমার মনে আছে। তা আমি গোসল করে জাস্ট বের হয়েছি, চুগলা চারা, হাতে মেহেদি নামা। তো আমার বোন পরিচয় করে দিচ্ছে যে রনি ভাই, ওনার সাথে আমার দেখা হয়। আবার আমার তো ওর 2টা টুইন বোন আছে, ওই বোন 2টা আমার সাথে ইন্টারে একসাথে পড়তো। তো ও বলতেছে কি যে ইতিশ রুমের ভাই রনি ভাই, ওনার সাথে আমার রাস্তাঘাটে দেখা হয়ে পরিচয়। ভাইরা একটা কাজে আসছে, এখানে আমাদের বাসায় আসছে। তো আমি হ্যালো দিয়ে হাই দিয়ে আমি রুমে চলে গেছি। তারপরে একদিন অফিস থেকে আসার সময় গাড়ি থেকে উনি নামছে, আমিও নামছি, নেবে রিক্সা নিব। তো বলতেছি কি যে তুমি শিমুল নামছি? হ্যাঁ। বলা আমার সঙ্গে চলো রিক্সায় লাই। তো রিক্সাকে আসতেছে, কথা বলতেছে, গল্প করতেছে। তো আমি শুধু শুনতেছি, আমি কিছু বলতেছি না। রিক্সা থেকে যখন নামবো তখন বলতেছে কি যে তুমি মনে আমাকে চিনো নাই তাই না? আমি বলছি না ভিয়া, আমি আপনাকে চিনি নাই। বলতেছে কি যে আমি রনি, ওদিন তোমাদের বাসায় ছিলাম। তো ও আচ্ছা হ্যাঁ এখন চিনতে পারছি। পরে উনি নেমে গেছে, আমি বাকিটা রাস্তা বাসায় যেতে যেতে আসতেছে একা একা। আমার অফিস বাড়ি থেকে আমি এসে নামতাম, আর উনি উত্তরা থেকে এসে এমইএস এ নামতো। তখন এমইএস এর ওখানে ফলের দোকান ছিল। তো এই ইচ্ছা করে প্রত্যেক দিন ফল দেখতো। তো আমি প্রত্যেকদিন এসে বলতাম ভাইয়া কি করেন? বলছে যে ফল দেখতেছি। তো আমি কিনেন? তো না থাক, কিনবো না, চলো যাই। বললো আমরা একসাথে রিক্সায় করে আসতাম। তা আমাদের ওই যে দেখাটা এতটুকুই, দেখা সাক্ষাৎ কথাবার্তা। রিক্সা যেমন সকালে রিক্সা আসতাম। তারপরে এরকম একদিন বলতেছে কি তোমার সাথে একটু কথা আছে। বসলো একটা রেস্টুরেন্টে, অফিস শেষ করে বসলো, আমাকে প্রপোজ করলো। বলে এত বুঝতে পারছেন যে বুঝতে পারছি। তো আমি বললাম যে দেখেন আপনি আমার ফ্যামিলিতে কথা বলেন। তখন আমরা বড় বোনের বিয়ে হয়নি, যদি আমার ফ্যামিলি থেকে রাজি থেকে আমার কোনো সমস্যা নাই। তো বলতে ঠিক আছে আমি কথা বলবো, সমস্যা নাই, বাট আমার তো যাওয়া আসার পথে দেখা হচ্ছে, আমি তো যাওয়া আসা করতে পারি। বলতে ঠিক আছে এরকম। তো এভাবে করে যাওয়া আসা করতেছি, যাওয়া আসার পথে কথা বলতে বলতে একটা ভালো রিলেশন হয়ে গেল। তখন থেকে রিলেশন আমাদের, হ্যাঁ, বাট ওই যে তোমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, এরকম কখনো বলা হয়নি। আবার আমাদের কথা হয়তো খুবই কম। রাতে বাসা আসতাম, অফিস থেকে আসছি, খাওয়া দাওয়া করছেন, আপনি করে বলতাম। তুমি তখন আসছে, আমি অনেক পরে। খাওয়া দাওয়া করছেন?
কি করতেছেন? ঘুমাইতেছি। এই এতটুকুই শেষ কথাবার্তা। তো আমার বোন শুনছে যে নৌকার কাছে যে জামিয়া এলাকার এটার সাথে সঙ্গে, তো আমার মা আমার একটু বকা দিচ্ছেন যে এরকম কেন এলাকার মধ্যে সঙ্গে যখন যাওয়া আসা করে মানুষের কথাবার্তা বলে, এভাবে একসাথে যাওয়া আসা করবে না। এর সাথে আমার এটা খুব রাগ লাগছে। তখন হচ্ছে আমি রাগ করে ওকে কথা যদি যে আমার বোনের কথা বলছে যে মাও রাগ করছে। তো ওদিন হয়তো অফিস বন্ধের দিন ছিল, বিকালে আমাদের বাসা আসছে। বিকালে এসে আমার আম্মার সাথে কথা বলছে কি খালাম্মা শিমুলকে হয়তো এ ব্যাপারে কিছু বলছেন, তো যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আমার ফ্যামিলি থেকে আমি সবাইকে পাঠাই। তখন ওর বড় ভাইয়ের বিয়ে হয় নাই, আমার পাঁচশো তারও বিয়ে হয় না, আমার বোনেরও বিয়ে হয় নাই। তো বলতেছি যদি আপনারা চান তো আমাদের ফ্যামিলি থেকে সবাইকে পাঠাই। এটাতে আমি খুশি হয়েছি। বিয়ে শাদির সময় হোক আমরাই নিজ থেকে বলবো, কিন্তু চেষ্টা করে যাতে মানুষের কথাবার্তা না পড়ে। তো তারপরে যখন আমার মা জানলো যে আমার খালাতো ভাইয়ের ছোটবেলাকার ফ্রেন্ড, আবার খালাতো ভাই ওরা একসাথে পাশাপাশি বাসে থাকতো, আমার খালু আর ওর বাবা একসাথেই জব করতো, তখন আমরা একটু নিশ্চিত হয়েছে। এরপরে আমার বড় বোনের বিয়ে হলো, এরপরে ভাস্বরেরও বিয়ে হলো, 10 সালে বিয়ে হলো। এই 11-12 বছরেই ওদের বাসা থেকে আমাকে বলছে যে আমরা আসি। তখন আমার বলে কি না, আমি এর হুট করে কাউকে আনবো না, যখন বিয়ে দিব মেয়েকে তখন একবারে বলবো আসেন, বিয়ে দেওয়ার সময় হোক। যাই হোক, সবকিছু হওয়ার পর 2013 সালে হচ্ছে আমাদের বিয়ে হলো। সবকিছু সুন্দরভাবে ভালোভাবে বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হবার জাস্ট তার পরের মাসে হচ্ছে ভাই আমি কনসিভ করলাম। আমি জানি আমার মাথার উপরে কত বড় দায়িত্ব। আমি কিন্তু বিয়ের পরেও যে স্যালারিটা পাচ্ছি আমি আমার আম্মাকে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এটা কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার মিউচুয়াল ডিল ছিল? মানে ও জানতো যে আমার ফ্যামিলিতে সাপোর্ট হচ্ছে আমি আর আমার বড় বোন। সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। তখন ও ছোট ভাই বোন পড়াশোনা করে, আমরা যে বেতনের টাকাটা পাই ওই টাকাটা আম্মাকে দিই। ওটা দিয়ে হচ্ছে আমার আম্মার সংসার চালায়। বিয়ের পরে যদি আমি না দিই আমার আম্মা চলে কিভাবে? উনিও এটা নিয়ে আমার আম্মা তখন চাইছিল যে আমাকে বিয়া তো আগে দিবে না। মানে আমি আন্ধ্রের একটা ভালো জব করতাম তখন, মাল্টিন্যাশনাল, তখন ওই বাইং হাউস চেঞ্জ করে মানে জয়েন করলাম মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে। আম্মা জানতো ভালো একটা জায়গায় কাজ করে, কাজের প্রতি ডেডিকেশন আছে, ও ভালো করবে লাইফে। তো আমরা চাইতো কি আমার বিয়ের আরো পরে হবে, আরো পরে হোক, আরো ভালো কিছু করি, ভাই বোনদের পড়াশোনা হোক। তো এই কারণে হচ্ছে মানে বিয়েটা ওর ফ্যামিলি থেকে বারবার জোর দিছে না, আর বিয়েটা হয়ে যাক। তারপর বিয়ের পর যখন আমি কনসিভ করলাম 1 মাস পরই তো আমার ননাসকে আর আমার শাশুড়িকে আমি বললাম তোমার মাথার উপর অনেক বড় দায়িত্ব, তোমার ফ্যামিলির দায়িত্ব, তো তুমি যদি বেবি রাখতে পারো তো অবশ্যই রাখবা, আর যদি তোমার মনে করো তুমি এটা নিয়ে ক্যারি করতে পারবা না, তোমার জব ছাড়তে হবে, তাহলে তুমি ডিসিশন না কি করবা। মানে জব ছাড়ার কথা একবার বলেনি, আমি হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকজনকেও বলেনি। তো আমি বলছি কি ঠিক আছে আমি একটু সময় নিই, কিন্তু আমার মাকে বা আমার বোনকে কারোর কাছে এখন এই কথা বলে না। আমার শাশুড়ি এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমার আমাকে ফোন দিছে, দেন আপনি তো নানি হবেন। হ্যাঁ, তো আমার শাশুড়ি খুব খুশি। আমার আম্মা ওই কথা শুনে আমার প্রেশার বেড়ে গেছে যে যদি এখন মেয়ে চাকরি ছেড়ে দে সংসার চলবে কিভাবে। খুশির খবর নাকি টেনশনের খবর? চিন্তা করেন। আম্মা আবার ফোন করে আমার বোনকে বলছে, আমার বোন আমাকে ফোনে এটা কেন করলি, এটা সেই করলি, তো বলে পরে আবার বুঝাইছে যে দেখ যেহেতু হয়ে গেছে সাবধানে থাকিস। ও তখন বেবি নেওয়া প্ল্যান করতেছে না, 3 বছর হয়ে গেছে ওর বিয়েও, তখন বেবি নেয় অনেক বড় ভুল বোধে করে ফেলছি তখন নিজের কাছে ভিলোটন যেটা। পরে অন্যান্য সব বলতেছে এই এবার কি করবো, তো আমি বলছি কি আপা দেখেন যেহেতু আল্লাহ দিছে আমি বেবিটা রাখবো, এরকম ভুল ডিসিশন আমি নিতে পারবো না। 3 মাসের পর প্রথম যখন আল্ট্রাসাউন্ড করলাম, করে প্রথম ফোনটা আমরা আমাকে দিছে, আমাকে ফোন করে বলছে কি যে মা বেবির আমার হার্টবিট আসছে, আলহামদুলিল্লাহ ভালো আসছে। আমার আম্মা বলছে কি কোনো কথা না, আগে পর কথা না, অনেকে বাচ্চা ওর 3 মাস নষ্ট হয়ে যায়, দেখ তোরটা নষ্ট হয়ে যায় না। তো তখন ওই মানে এটা আমার সারা জীবনের কষ্ট। প্রেগনেন্ট অবস্থায় একটা মায়ের জন্য কতখানি কষ্ট এটা আমি জানি। দেন আমি ফোন রেখে দিছি, আমি কোন কথা আর বলিনি, হয়তো মার জায়গা থেকে মা ঠিক ছিল। আমি কথা কখনো কাউকে বলি না, আমার হাজব্যান্ডও জানতো না। শাশুড়ি বলে কি তুমি তোমার মার বাসায় দাও, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছো না। পর আমার আম্মা তখন বলছে ঠিক আছে পাঠা দে। তো গেছি মার বাসায়, 3 মাস পরে গেছি, কিন্তু মানুষের এত কথা শুনতাম ভাইয়া বিশ্বাস করবেন না, আমি আমার অফিসে কোনো কথা শুনি নাই। বাসায় যখন আসতাম আমার কাছে মনে হতো আমি দুনিয়া সব থেকে বড় ভুল করছি। এমন কোনো রাত নাই যে ভাই আমি কান্না করি নাই। হাজব্যান্ডের বিষয়টা বুঝতো, মানসিক বিষয়টা যে কেন আপনার উপরে এই প্রেশারটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে বা সামথিং? হ্যাঁ ও বলতাম না। 3 মাসের পর যে মার বাসায় আসতাম আমি ওই সময়টাতে পুরাটা মার বাসায় থাকতাম, মার বাসায় ছিলাম। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আসতো, মা সারাক্ষণ যে মন খারাপ, তারপরে কিন্তু বেতনের টাকা মাগিয়ে দিচ্ছি, তারপরেও টেনশন। আমার কাছে মনে হচ্ছে আমি এই বাসায় আসছি টানার মতো আমি থাকতেছি, এরকম ভাবে আমি থাকছি। বাট এর মধ্যে টেক কেয়ার করতো, খোঁজ খবর নিত, আমার বোন আসতো,
এরপর যখন 8 মাসের সময় হচ্ছে ম্যাটারনিটি লিভে যখন আসবো 4 মাসের, তো তখন আমি চিন্তা করলাম যে আমি তো প্রত্যেক মাসের বেতনটা মাকে দেই, আমি যখন 4 মাস লিভে থাকবো এই সময় তো আমি ম্যাটারনিটি বেনিফিটে তো আমি পাবো না। বেবি হওয়ার পর যখন জয়েন করবো তখন 2টা ইনস্টলমেন্টে বেনিফিটটা পাবো। তো এই 4টা মাস মা চলবে কিভাবে? কয়েকজন কলিগের থেকে কিছু টাকা লোন করে 40,000 টাকা মাকে দিলাম, যে আমি জানি যে এই টাকাটা আমি মাকে না দিয়ে আমি লিভে এসে বসতে পারবো না বাসায়, বিভিন্ন রকম মানসিক প্রেশার আমার উপরে আসবে। বাট যে কারণে কতজন আছে আমি সংসারের দায়িত্ব পালন করবো না, আমি ডিবি পালন করে থাকছি। পরে বেবি হলো, বেবি হওয়ার পর তারপর আবার সব ভালো আলহামদুলিল্লাহ। আমার বাচ্চার টেক কেয়ার কেউ কীভাবে ভিজিট করতো মা। তো তারপরে আবার বাচ্চাকে দেখার জন্য আমি একটা কাজের লোক বাসায় রেখে দিলাম পার্মানেন্ট। মেয়ের যখন 1 মাস 20 দিন বয়স তখন আমি জবে জয়েন করলাম। কি এদিকে বাচ্চা হওয়ার পর ওর খরচ বাড়লো, কাজের লোক রাখলাম আলাদা করে, সেই খরচ বাড়লো, সেগুলো দিচ্ছি, আমার হাজব্যান্ড কন্ট্রিবিউট করতেছে আমাকে। বাট আমার যে বেতনের টাকা 1 টাকাও কিন্তু আমার জন্য আমি রাখতে পারছি না। আগে যেভাবে মাকে দিতাম সেভাবে মার সংসারেই দিয়ে দিচ্ছি, আমার শ্বশুর বাড়িতে 1 টাকাও দিচ্ছি না। তো মেয়ে যখন 6 মাস বয়স তখন হঠাৎ আমি অনেক জ্বর, প্রচণ্ড জ্বর, 103, 4, 4, 5 এরকম। তো ওই সময়টা থেকে ওর খুব ফ্রিকুয়েন্টলি জ্বর আসতো। ইন মিন টাইম আমার বড় খালা 2014 সালে মারা গেল। তখন আমার বোন জব ছেড়ে দিয়ে আমার আম্মরকে তার বড় ওর বোনের বাসে নিয়ে গেল। তখন মান্দি সব কিছু দেখতেছি। মেয়ের যখন 2.5 বছর বয়স 2016 সাল, হঠাৎ করে দেখলাম কি আমি ওর গায়ে লাল লাল র্যাশ, তারপরে রক্ত জমাট পাথরে ছুপছুপ্পু যেরকম হয় না ওরকম। গুগলে সার্চ করার পরে যেটা জানলাম যে ওর হয়তো লিউকেমিয়া অথবা আইজিপি। ডাক্তার দেখালাম, দেখানোর পরে ডাক্তার ওর বাবা জিজ্ঞাসা করছে হার সিরিয়াস কোনো কিছু কিনা, বলে তো ডাক্তার বলছে কি আমরা এই মুহূর্তে এখন কোনো কিছু বলতে পারবো না, ওকে টেস্টের রিপোর্ট আগে পাই। 7 তারিখে ওকে ডাক্তার দেখালাম, 9 তারিখে সব রিপোর্ট পেলাম হাতে। তখন প্ল্যাটেলেট কাউন্ট অনলি 6,000। ডেঙ্গু হলে যে প্ল্যাটেলেট কাউন্টটা কমে যায় 1.5 লাখ থেকে 5 লাখ টাকার কথা। বেবির বয়স কখন 2.5 বছর, তখনই টেস্ট করতে হবে, এগুলো করতে হবে, এটা খরচ এরকম। তো ওকে ভর্তি করতে হবে। ওর বাবা খরচ তো পরের কথা, মেয়ের এই অবস্থা শুনে ওখানে বসে কান্নাকাটি শুরু করছে, ফোন দিয়ে আমাকে কান্না করতে করতে কিচ্ছু বলতে পারে না। তো সবাই মিলে বসে তখন ডিসিশন নিলাম যে ওকে শিশু হাসপাতালে ভর্তি করবো। শিশু হাসপাতালে ভর্তি করলাম। ভর্তি করার পরে টেস্ট করার পর ব্লাডলেট 9 তারিখে ছিল 7,000, 10 তারিখে কমে সেটা হলো 3,000। বিভিন্ন টেস্ট যা কিছু সবকিছু করা হলো। পরে আস্তে আস্তে ডাক্তার বলে এটা হচ্ছে আইটিবি। তো কাউকে বুঝাইতে পারতাম না আসলে আইটিবি এটা ব্লাড ডিসঅর্ডার, এটা হচ্ছে 1 লাখে 1টা বাচ্চার হয় বিশ্বের। ট্রিটমেন্ট শুরু করলো, ওরা বলছে এটা লেন্দি ট্রিটমেন্ট, অনেক দিন সময় লাগবে। কিন্তু আমাদের তখন ফিনান্সিয়াল অবস্থা কিন্তু এত বেশি ভালো না। এর মধ্যে ওকে প্রথমে স্টেরয়েড দিল, স্টেরয়েড যেটা খেলে মানুষ মোটা হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে ওর ওয়েট 3 গুণ বেড়ে গেল। তারপর খাওয়ার রুচি বেড়ে গেল। 2.5 বছরের বাচ্চা একটা মুরগি এক জায়গায় বসে খেয়ে ফেলতো। একটা সংগ্রাম শেষ তো একটা সংগ্রাম শুরু। ইন মিনটাইমে আমি কিন্তু অফিস আমার চলতেছে, ওখানেই বসে মেয়ের স্যালাইন চলতেছে, ইনজেকশন চলতেছে, ও ঘুমাচ্ছে, আমি ল্যাপটপে বসে কাজ করতেছে। ইন মিন টাইম আমি স্যালারিটা পাচ্ছি, মেয়ের ঠিক মেয়েটা খরচ না দিয়ে আগে মাকে টাকা দিয়ে যাচ্ছি। 21 দিন পরে যখন দেখি ওর কোনো ইমপ্রুভমেন্ট নাই, ডাক্তারকে বললাম যে আমরা ওকে নিয়ে যাবো। বলে কি আপনারা গুণেশ্বরী দিয়ে এনাও লেগে এই অবস্থা বাচ্চাকে নিতে পারবেন না, তাহলে যদি যেহেতু আপনারা নিয়ে যাবেন আমরা আইভিএ যেটা করাই। 21 দিনে প্ল্যাটলেট কাউন্ট 10,000 উপরে আর 1,000 আবার নেই 10,000। 21 দিন পরে যখন আইভিআইজি যখন শেষ হইলো, 6টা ইঞ্জেকশন দেওয়া, তখন আর প্ল্যাটলেট কাউন্ট বেরিয়ে হইলো 1,03,000। তখন ডাক্তার বলে কি এখন তো নিয়ে যেতে পারেন বাচ্চা, কিন্তু এত কিছু করে যেহেতু প্ল্যাটলেট কাউন্টটা বাড়ছে 1 সপ্তাহের মধ্যেই এটা আবার ফল করবে। তো ঠিকই তাই হইলো, বাসায় নিয়ে আসলাম। এর মধ্যে আমরা প্ল্যান করতেছি ওকে নিয়ে আমরা চেন্নাইতে যাব। 1 সপ্তাহের মধ্যেই ওটা কমতে কমতে 20,000, 3,000 করতে 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 আবার আসছি 10,000-এ চলে আসে। তখন একটু একটু করে নোজ ব্লিডিংও শুরু হয়েছে আবার। আমরা ওকে নিয়ে 2016 সালে সম্ভবত আগস্ট মাসে চেন্নাইতে যাই। টানা 21 দিন চেন্নাইতে তো ট্রিটমেন্ট চলে। তো ডাক্তার ওখান থেকে বলছে দেখেন অনেকের 6 মাসের মধ্যে ভালো হয়েছে, কিন্তু আপনার বাচ্চাটা যেহেতু ভালো হচ্ছে না, এত কিছু করার পরেও হয়তো সময় লাগবে। জেনে দিব, মেডিসিন দিল। তো 21 দিন পরে দেশে আসলাম। আসার পরে মেয়েরও আরও অসুস্থ, সমানে নোজ ব্লিডিং। আর কাশিতে মানে এরকম গামছা ধুয়ে রাখতাম, কাশি দিয়ে ফেলে ব্লাড, নাপ দিয়ে ব্লাড। তো এটা যখন বাচ্চাদের ছুঁইতাম মানে কাঁচা রক্তের গন্ধ পাব। বাচ্চার বয়স করছে তখন 2.5 বছর। তো পুরো বালদি লাল হয়ে গেছে, গামছা এরকম ধরে রাখতাম, বমি করতেছে, পুরো
রক্ত বেরোচ্ছে। তো ওই যে রক্তের গন্ধ, ব্লাডের গন্ধ, ওটা মনে হয় আমার কাছে এখনো লাগে। হ্যাঁ, মনে করছেন যে ভাই আমার জব থাকবে না, তিন মাস যে বাসা থেকে কাজ করছে জব থাকবে না, বাট আলহামদুলিল্লাহ আমি দিনবাজিন যে সাপোর্ট দিচ্ছে ওটার জন্য উল্টা আমি অ্যাওয়ার্ড পাইছি অফিস থেকে। মাশাআল্লাহ। ও ট্রিটমেন্ট এরকম চলতে থাকলো। 6 মাস পরে আবার চেন্নাই গেলাম। পরে মেডিসিন খাওয়াতে খাওয়াতে এমন হইলো ইমিউনিটি সিস্টেম এত বেশি কমে গেল, যখন তখন জ্বর আসতো, তখন অসুস্থ। ওই অবস্থায় দেখছি আমি চাকরি করতেছি, আমার এখন ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, 17 সালে আলহামদুলিল্লাহ আমার একটা বেশ ভালো একটা অফার আসছে, বেটার অপরচুনিটি। তখন আমি জব বাবা চেঞ্জ করেছি। তখন 17 সালটাতে একটু ভালো স্কোরে ভর্তি করব। তো তখন আমার শাশুড়ি বলছে কি, তাহলে তোমরা কাজ করো, তোমার মা যেখানে থাকে ওই বিল্ডিং এ বাসা নাও, ওকে স্কুলে নিয়ে যাবে। তো এই কারণে হ্যাঁ, তো আসলাম, আলাদা হয়ে আসলাম। তো তখনও আমার এখন টিউশন, আমার আম্মাকে আমি টাকা পয়সা দিয়ে যাচ্ছি আমার মেডিসিনের জন্য। ভাই পড়াশোনায় কিছু টাকা পয়সা, ছোট বোনেরই, ওরাও স্ট্রাগল করছে। আমার টাই বোনটা সবাই প্রচুর স্ট্রাগল করছে। আমার ভাড়াপুর থেকে আমার ডায়াবেটিস প্রেশার, আর প্রত্যেক মাসে আমার একটা দেখা যে হয়তো মেডিসিন লাগতো, সবকিছু চলতেছে। 16 সাল থেকে ওই যে মেয়েকে নিয়ে শুরু হলো, বছরে দিবা বের করে চেন্নাই যেতাম, যতবার গিয়ে শতবার ব্যাক করে নিয়েছে, আবার এসে লোন পরিশোধ করতে না করতে আবার 6 মাসের মতো আবার মেয়েকে নিয়ে চেন্নাইতে যাব। এভাবে করেও কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নেই। যখন তখন জ্বর, যখন তখন অসুস্থ, প্ল্যাটলেট গাউন 10,000 1,000, ওর থেকে 1,000ও পারে না। ওকে স্কুলে ভর্তি করবো, স্কুলে ভর্তি করলে যে পড়াশোনা করতে পারবে কিনা, স্কুলে যেতেই পারবে কিনা, সেটাই তো সংগ্রহ। আবার ডাক্তার বলছে ওর কোথাও কাট হয়েছে, রক্ত ব্লাড বন্ধ হবে না, ব্যথা পেলে গোল গোল চাকা হয়ে যায়। ডাক্তার বলছে স্কুলে শুধু ভর্তি করেন, যদি আল্লাহ না করে কেউ খেলাধুলা করতে গিয়ে পড়ে যায়, মাথায় লাগলে ব্রেনে মেরে যাবে। এই অবস্থায় আপনি আপনার ফ্যামিলি চালাচ্ছেন, তখন একটু কমে আসছে। প্রেসক্রিপশন এভাবে যারা দেখাতে পারেন, নিয়ে আসছি এত বড় প্রেসক্রিপশন, রাতে ঘুমাতে পারতাম না, হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে, পুরা বালিশ মাখাই গেছে, ঘুমের মধ্যে ব্লিডিং হচ্ছে, পুরা বালিশ মাথায় গেছে, টিস্যু এরকম ধরে দিয়ে রাখছি, টিস্যু পর টিস্যু ফিসতেছে, নোজ ব্লিডিং হচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে। সারা রাত মেয়ে এখানে বসে আছি, মেয়ের 102-3 জ্বর, সকালে গিয়ে আবার অফিস করতেছি, বোন দেখতেছে না দেখতেছে, কাজের লোক দেখতেছে, এরকম করে সেই 2016 সাল থেকে এ পর্যন্ত চলতেছে। যদিও এটা অনেক জেনেটিক সমস্যা না, এখন একটা বাচ্চা নিয়ে এত দৌড়াদৌড়ি করতেছে, যে বাসটু করতেছি, এত স্ট্রাগল করতেছি। সেকেন্ড বেবিটা নিয়ে আমরা কিভাবে আবার একটা দৌড়াদৌড়ি করব, এই প্ল্যান করে কোনো বেবিও নেই। ইমিন টাইম আমার অবস্থাও আর আস্তে আস্তে খারাপ পড়ছে, অসুস্থতা আমার কিন্তু বাড়তেছে, আমার খরচও এদিকেও বাড়তেছে। হ্যাঁ, এর মধ্যে ছোট বোনের বিয়ে হয়েছে, তো ভাইও পড়াশোনা করতেছে, সবকিছু মিলে সবাই মিলে চেষ্টা করতেছে আমার ট্রিটমেন্টটা করানোর জন্য। তার মধ্যে জব করি আমি, ভাই বোনদের মধ্যে একা। করোনা যখন হইলো, করোনার টাইমটাতেও আমারও তখন করানো হয়েছে, টানা 5 দিন প্রায় বাসায় অক্সিজেন সাপোর্টে ছিলাম। এটা এত ক্রিটিক্যাল অবস্থা ছিল, প্রচুর খারাপ অবস্থায় আমার বোনের হাজবেন্ডের একসাথে। পরে আমি করলাম কি, আমার হাজবেন্ডকে, মেয়েকে দিয়ে হাজবেন্ডকে পাঠিয়ে দিছি আমার শ্বশুর বাড়িতে। তারপরে বাসায় আসার পর আমার হাজবেন্ডের হইলো, কিন্তু আল্লাহর রহমতে মেয়ের হয়নি। ওই সময়টাতে আমার অফিস আছে উত্তরাতে, তো আমি কন্টেনমেন্ট থেকে করোনা পরে জার্নি করতে পারতাম না। এত বেশি জয়েন্ট পেইন, এত বেশি ব্যাক পেইন, যে বসে দাঁড়ানো বুঝে, এইগুলো এখনো আসছে। এই যে ব্যাক পেইন এখনো বসে আছে, আমি শক্ত হয়ে রাখছি পিঠের মধ্যে, তো যেতে পারতাম না। আমার হাজব্যান্ডকে বললাম কি, চল তাহলে আমরা উত্তরে চলে যাই। তো তখন 2020 সালে করোনা পরের টাইম, তো উত্তরের বাসা নিলাম। করোনা পরের টাইম মেন্টালি খুবই ডিপ্রেসড। আমি কি ডক্টর দেখালাম, ইভেন লুকাইয়াও করালাম, বলে কি আপনি এটা বেবি নেন, একটা বেবি নিলে হয়তো আপনি একটু স্টেজ থেকে বের হয়ে আসতে পারবেন। তারপরে প্ল্যান করলাম সেকেন্ড বেবির, পরে আলহামদুলিল্লাহ কনসেপ্ট করলাম। এর মধ্যে জব কিন্তু জবের জায়গায় চলতেছে। এরপরে সেকেন্ড বেবিটা যখন হলো, ওই বেবির বয়স যখন 6 মাস, তখন ওই বড় মেয়ের ট্রিটমেন্ট তো টানা চলতেছে। চেন্নাই থেকে বলছে কি আইফ একটা সার্জারি করতে হবে, এটাকে বলা হচ্ছে স্প্লিনটমি, স্প্লিনটাকে রিমুভ করে ফেললে হয়তো সে ভালো হতে পারে। যদি কখনো প্ল্যান করেন তখন আসেন, তাছাড়া আপনাদের চেন্নাইতে আর এখন আসা দরকার নেই, ওর তো কোনো ইমপ্রুভ হচ্ছে না। হ্যাঁ, এরপরে যখন উত্তরায় গেলাম, টানে এমন কোনো ডাক্তার নিয়ে ওকে দেখায়নি। এক ডাক্তার দেখাইতাম, 2 মাস পর চেঞ্জ সে ফেল, আমি পারতেছি না কোনোভাবেই, প্ল্যাটলেট কাউন্ট বা ওরকম, আর নোজ ব্লিডিং, গাম ব্লিডিং চলতোই। ইন দ্য মিন টাইম মা হার্ট অ্যাটাক করলো একবার, মাকে ভর্তি করা হইলো হার্ট ফাউন্ডেশনে মেয়েকে নিয়ে। তো এরকম চলতেছে 2020 সাল থেকে। আম্মা অসুস্থ হইতে 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 21 সাল কি 22 সালে দিকে আমার কিডনির সমস্যাটা বেড়ে গেল, আমার ডায়ালিসিস শুরু হইলো। তো এর মধ্যে আমার ডায়ালিসিস তো প্রচুর কষ্ট, আমার ট্রিটমেন্ট আমার ভাই বোন মিলে সবাই দিছে, আমিও আমার সাধ্য মতো কন্ট্রিবিউট করে যতটুকু পারছি। তো এইভাবে করে 3 বছর টানা আমার ট্রিটমেন্ট চলো, ডায়ালিসিস। গত বছর অক্টোবর মাসে আম্মা মারা গেছে।
এর মধ্যে ছোট ভাইকে দিয়ে দিলাম, ওর সংসার হলো, ও জব টব করতেছে। কিন্তু এই যে মেয়েকে নিয়ে স্ট্রাগল এরকম হয়েছে, একটা মেডিসিনের দাম 1000 টাকা, 30 দিনে 30টা মেডিসিন। তো ডাক্তাররা বলছে আস্তে আস্তে বড় হইতে হইতে হয়তো সমস্যাটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন এটা হয়ে গেছে হচ্ছে আপনার ক্রনিক আইটিপি যেটাকে বলে, মানে এভরি টাইম বেঁচে থাকা যুদ্ধের মতো করে। জি, বাট আমার যে লাইফের স্ট্রাগল, আমার যে জব 15 বছর ধরে আমি চাকরি করতেছি, এই 15 বছর জবের মধ্যে একটা দিন আমি ব্রেক নেইনি। যত যা কিছু আমার জীবন হয়ে যাক, চাকরি চলতেছে, একটুখানি এদিকে থেকে ওদিক হইলে ব্যাকআপ বন্ধ। ছোট একটা বোন আছে, তার একটা ভাই। ওনারা কি করেন এখন? ছোট বোনের একটা ছোট অনলাইন পেজ আছে, ওখানে করে। ছোট ভাইটা মার্জিনেশন কোম্পানিতে জব, মানে ওনারা মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছেন, মোটামুটি বলা যায়। তো আমার মেয়ের জন্য যে কি পরিমাণ স্ট্রাগল আমি করছি, আমি এখানে মানে পুরোটা যদি বলতে চাই রাত শেষ হয়ে যাবে ভাই। মানে এখানে আমি যেটা বুঝতে পারছি, আপনার হাজবেন্ড অনেক সাপোর্টিভ। ডেফিনেটলি ভদ্রক বাইরে বসে আছে ঘন্টার পর ঘন্টা ধরে, কুলরাই চুপ করে বসে আছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং ফ্যাক্ট ইজ দ্যাট আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি সংগ্রাম আছে, ওই সংগ্রামটার পেছনে কোন কোন মানুষের মানে নিরবিচ্ছিন্ন সাপোর্ট থাকে। ডেফিনেটলি আল্লাহ ব্যালেন্স করেন এবং কোনো দিক থেকে তিনি পরীক্ষা নিলে আরো একটা দিক থেকে তিনি সহজ করে দেন, যাতে করে আমরা পরীক্ষায় উইন করি। আপনি গল্পটা কেন বললেন? আপনার গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনেছি, বিভিন্ন রকমের বাঁক পেয়েছি। আপনি বলেন কেন বললেন আসল গল্পটা আজকে? 15 বছর জব করে আলহামদুলিল্লাহ আমি এখন যে পজিশনে আছি, আমি একটা ছোটখাটো ব্র্যান্ডে ম্যানেজার হিসেবে কাজ করছি। অনেকেই হয়তো যদি এই প্রোগ্রাম দেখে অনেক আমাকে চিনবে। আমি আমার দায়িত্ব থেকে কখনো বের হয়ে আসিনি। আমি যতখানি স্ট্রাগল করছি, আমি যে যুদ্ধ করছি, আমি আমার জীবনে এমন সময় হয়ে গেছে আমি চাইলে ভাইয়া স্ট্রোক করতাম, বাট আমি শক্ত হয়ে দাঁড়াইছি, ভেঙে গেছি, আবার শক্ত হয়ে দাঁড়াইছি। আমি ভাঙবো না, আমি তারা টিল নাও সেই স্ট্রাগলটা করে যাচ্ছি। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার সংসার, আমার কাজের জায়গায় ডেডিকেশন, দায়িত্ব অ্যাকচুয়ালি আমি কোথাও কখনো শুনিনি। আমার শ্বশুরবাড়ির মানুষজনকে যদি জিজ্ঞাসা করেন আমি কেমন, ওরাই বলবে আমার হাজবেন্ডের থেকে ওদের সাথে আমার সম্পর্ক ভালো। কিছু হইলে আমাকে ফোন দিবে। সারাদিন পরে বাসায় আমি নিজে হাতে রান্না করি। আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, যেহেতু বাচ্চাদেরকে রেখে আসি, আর বাসায় সিসি ক্যামেরা লাগানোর, পুরা বাসায় ওদেরকে দেখে দেখাশোনার জন্য। আমার কাজের মহিলা বলে কি, আপা আপনি কেন রান্না করেন, আপনি চাকরি করেন না, এত বড় চাকরি রান্না করে কি দরকার? আমি বলছে আমার ভালো লাগে না, বাচ্চারা সারাদিন পর আমাকে পায়, হাজব্যান্ডকে রান্না করে খাওয়াবো, এটা তো আমার দায়িত্ব। জব করি বলে তো আমি দায়িত্বে এড়াতে পারবো না। এমন কোনো ঈদ নাই আমি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবার জন্য কিনি নাই, করি নাই। যত কষ্ট হোক, যত সমস্যা হোক, আমার শাশুড়িকে, আমার আম্মাকে আমি একই রকম শাড়ি দিছি, আমার মেয়ে, আমার ননসার মেয়েদের একই রকম ড্রেস কিনে দিছি, তেল না হও দেই, আমি পড়ি আর না পড়ি। আমার যে দায়িত্ব, আমি আমার দায়িত্ব থেকে কখনো এক চুলো বের হয়ে আসিনি। আমি কমপ্লেন্স নিয়ে কাজ করতাম, এখন হচ্ছে ট্রেনিং নিয়ে কাজ করছি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি। তো আমি জানি ভাই মেয়েদের জীবনে স্ট্রাগল এটা কতখানি কষ্ট। যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে ও সব মেয়েদের রিফারেন্সে কত কষ্ট। এই যে সুবিধা বঞ্চিত মেয়েরা আছে আমাদের সমাজে, যারা হচ্ছে ফ্যামিলি থেকে বিভিন্নভাবে বিতাড়িত, হাজব্যান্ডের সাপোর্ট নাই, পরিবারের সাপোর্ট নাই, বিয়ের পরে বিভিন্ন অপবাদ নিয়ে চলতে হচ্ছে, ওরা যাতে ভেঙে না পড়ে, শক্ত হয়ে দাঁড়াক। কারণ প্রত্যেকটা মেয়ের একটা পরিচয় দরকার। আজকে আমি আমার পরিচয়ে পরিচিত। এই গল্প শুনে যাতে হাজারো মেয়ে ইন্সপায়ার্ড হোক। শুধু সংসার করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা এটা মেয়েদের কাজ না, যাতে করে আমাকে দেখে হাজারো নারী অনুপ্রেরণা পায় এবং আমার ইন ফিউচার ইচ্ছা আছে সুবিধা বঞ্চিত মেয়েদের নিয়ে কাজ করব। অনেক মেয়েরা আছে ভাইয়া ডিভোর্সি, যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে, ওদের লাইফের গল্প যে কি কষ্টের। কাজ করতেছে, ওয়াশবে গিয়ে মুখ টুথ হয়ে কান্নাকাটি করে এসে আমার কাজে বসছে, ফ্যামিলির সমস্যা, চাকরি করতেছে, মাস শেষে বেতনটা হাজবেন্ড নিয়ে যাচ্ছে, অথচ সে কিন্তু ফ্যামিলির জন্য করতেছে। তার ডিসিশন দেওয়ার কোনো অধিকার নাই, সে কিন্তু ফ্যামিলির জন্য করতেছে। অসাধারণ গল্প। আজকের এই গল্পে অনেকে নিজেকেও খুঁজে পাবেন। খুব গভীর একটা নদী, যেখানে শ্রোতা টের পাওয়া যায় না, এইরকম একটা গল্প। দায়িত্ব জিনিসটা অনেক কঠিনই একটা বিষয়, অনেক কঠিন একটা বিষয়। কিন্তু দায়িত্ব নেওয়ার ব্যাপারটা এইটা যাদের মধ্যে আছে তারা জানে যে এত কঠিন বিষয়গুলো কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হয়, কি জটিলতার মধ্য দিয়ে জীবনের প্রতিটা বাঁকে বাঁকে যেতে হয়। এই গল্পে কখন না কখনো আপনি নিজেকে খুঁজে পাবেন। বাবা হারিয়ে যাওয়ার সময়, বাবা হারিয়ে যাওয়ার পরে পরিবারে যে রেসপন্সিবিলিটি নিতে হয় সেই সময়টাতে, এবং সেই রেসপন্সিবিলিটি নেওয়ার পরে জীবনে খুব খুব কাঙ্ক্ষিত পার্টিকুলার একটা
মোমেন্ট, সেই মোমেন্টে সে একজন মানুষকে নিজের জীবনে পাওয়া এবং তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও প্রথম বেবি, সেটার যে সংগ্রাম। আমি ওনার বেবিকে দেখেছি, আপনাদেরকে আমি দেখাইনি। ওনার প্রথম বেবিটা এসেছিল একটু আগে স্টুডিওতে। সো এটা আসলে অনেক পরিবারকে ছুঁয়ে যাবে কোনো না কোনোভাবে। তবে একটা কথা আছে যে জীবন সংগ্রামে নিজেকে না থেমি এগিয়ে নিয়ে যাওয়াটাই জীবন। আপনি যদি চিন্তা করেন যে আজকে যে শিমুল যে গল্পটা বলল, ও যতটা মেরিটোরিয়াস, ওর ফ্যামিলি যদি ওকে সাপোর্টটা দিতে পারতো, কিংবা ওকে যদি ওই পৃষ্ঠপোষকতার জায়গাটা রাখতে পারতো ইকোনমিক্যালি, ফিনান্সিয়ালি এবং মেন্টালি, তাহলে আরও কত দূর যেতে পারতো, তাই না? কিন্তু ওনার জায়গায় থেকে উনি নিজেকে বারবার প্রুভ করেছেন, ফ্যামিলির জন্য, নিজের জন্য, ফিউচারের জন্য। সো এনিওয়েজ বেন্ডি, অনেক ভালো লেগেছে আমার, এবং আপনার জন্য আমার অনেক শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো কিছু করবেন, বিশেষ করে আপনার সন্তানদের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ দর্শক। আজকে এই গল্পটা এখানেই শেষ করছি। জীবন সংগ্রামে কখনোই হেরে না যাওয়ার নামই হচ্ছে জীবন। আমরা যেন হেরে না যাই। অনেক ভালো থাকুন। আয়োজনে নিঝুম ক্রিয়েটর্স স্টুডিও লিমিটেড। আজকের মধ্যে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।